অবশেষে আমেরিকা এবং ইরানের যুদ্ধের আপাতত বিরতি 2 সপ্তাহের জন্য, এবং তারই মধ্যে বাংলাদেশের মিডিয়া খবর দিয়েছে, এবং এটাই স্বাভাবিক। ইরানের বিজয় উদযাপন নেপথ্য কী, অর্থাৎ ইরান জিতে গেছে। ইরানে আদৌ বিজয় উৎসব করছে কিনা কে জানে, বাট বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু বিজয় উৎসব করে যাচ্ছে, এবং বাংলাদেশের মুমিনরাও কিন্তু সেটা করছে। তো এইটা কোন ধরনের পাগলামি কে জানে। ইরান যুদ্ধে জিতে গেল, এটা একটা কল্পনার রাজ্যের ব্যাপার, তাই না? ধরেন যে এই 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি হলো, এটা লাস্টিং করলো, ইটস ওকে। কিন্তু এই পর্যন্ত ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, দেখেন তো, এই ক্ষয়ক্ষতিগুলো তাদের পুনরায় সংশোধন করে, আবার রিকনস্ট্রাকশন করে, এই যে তেল ফ্যাসিলিটি, পারমাণবিক কেন্দ্রের যে ফ্যাসিলিটি, রেল সড়ক, তারপর বিভিন্ন অবকাঠামো, তাদের সামরিক কমপ্লেক্স, যে কমপ্লেক্সের উপর যেভাবে নির্বিচারে আমেরিকা এবং ইসরায়েল যেভাবে বোমা ফেলেছে, এতে করে এদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমার ধারণা এইগুলো পুনরুদ্ধার করে নতুন ফর্মে ফিরতে কমসে কম 50 বছর লাগবে, কমসে কম 50 বছর লাগবে। ইরান কি এমনি এমনি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে নাকি? এই যে 35-40 দিন গেল, তাদের বড় বড় নেতা, সামরিক কর্মকর্তা একেবারে মরে সাফা হয়ে গেল, তাই না? তো এই যে আমেরিকার কথা বাদ, আমেরিকা নাহলে 7 সাগর 13 নদীর পাড়ে, তাদের কোনো নেতার গায়ে কোনো টাচ লাগলো না, ভালো কথা। কিন্তু এই যে ইসরায়েল, তাদের কি কোনো বড় কোনো সামরিক কর্মকর্তার গায়ে একটা টাচ লাগছে? বা উল্লেখযোগ্য কোনো সামরিক কর্মকর্তা মারা গেছে? সৈন্যই বা কয়জন মারা গেছে বলেন? তারপরে খালি এটাই নাকি? এখানে ইসরায়েলে যে মাঝে মাঝে কিছু এই যে মিসাইল গিয়ে আঘাত হানছে, তো তাতে ইসরায়েলের এমন কী ক্ষতি হয়েছে? আমরা তো ইসরায়েলের থেকে সেখানে তো আর মিডিয়া নিষিদ্ধ না, আর ইরানে তো নিষিদ্ধ, তো সেখান থেকে যে জীবনযাত্রা দেখি নর্মাল, স্বাভাবিক, খুব একটা জটিল না। আসলে হচ্ছে কি, ইসরায়েল রাষ্ট্রটা এমনই, এর শুরুই হয়েছে যুদ্ধ দিয়ে, অর্থাৎ 1948 সালে যখন তারা স্বাধীনতা ঘোষণা করে, তার পরপরই তো এই আরব দেশগুলো তাকে আক্রমণ করে, তাই না? এরপরে ওয়ান আফটার অ্যানাদার যুদ্ধ করতে করতেই এরা কিন্তু টিকে আছে। অর্থাৎ যুদ্ধ এদের কাছে খুব সহনীয়, এই জন্যে এখানে ওই বোমা পড়ুক আর ওই মিসাইল পড়ুক, দেখবেন যে কিছু লোক আহত হয়, মারা যায় না। কেন? কারণ ওদের শহরগুলো, ওদের বসতিগুলো এমনভাবে তৈরি যে ওখানে প্রত্যেকটা বাড়ির নিচে বম্ব শেল্টার আছে, যে কারণে হচ্ছে কি এদের লোকজন তেমন মারা যায় না। যাই হোক, এখন 2 সপ্তাহ যে যুদ্ধবিরতি, তাতে ইরান জিতে গেছে বলে বাংলাদেশের মানুষরা মিডিয়া উল্লাস করছে। এখন কী কারণে উল্লাস করছে এটা তাদের ব্যাপার, হয়তো তাদের কোনো যুক্তি আছে, বাট ঘটনা কি? ঘটনা হচ্ছে এখানে ডোনাল্ড ট্রাম্প যখন হুমকি দিল যে এই ইরানকে পুরা ধ্বংস করে দেওয়া হবে, তাই না? তার আগ পর্যন্ত কিন্তু ইরান করেনি, সাড়া দেয় নাই। যখন ডোনাল্ড ট্রাম্প এই ধ্বংস করে দিবে বলে হুমকি দিল, তখন তারা লিটারেলি এটা বুঝছে যে ঘটনা আস্তে আস্তে তাই হতে যাচ্ছে। কারণ ডোনাল্ড ট্রাম্পেরও আস্তে আস্তে ধৈর্যচ্যুতি ঘটে যাচ্ছিল। এটা অবশ্যই সঠিক যে এই ইরানের সামরিক ক্ষমতাকে এই আমেরিকা এবং ইসরায়েল তারা কিছুটা অবমূল্যায়ন করছিল। তারা ভাবছিল যে 2-4-5 দিন, বড় জোর 1-2 সপ্তাহের মধ্যেই খেলা শেষ হয়ে যাবে। তো যখন সপ্তাহের পর সপ্তাহ গড়াচ্ছে, খেলা শেষ হচ্ছে না, ইসলামী রেজিমের পতন ঘটছে না, উল্টে আরও বেশি হুঙ্কার দিচ্ছে, তখন কিন্তু এখানে একটা সমস্যা হয়ে দাঁড়াইলো। কারণ এখানে অন্য কোনো দেশ তো সাহায্য করছে না, যে ন্যাটোর দেশ, ইউরোপীয় দেশ তো সাহায্য করছে না। তো এখানে আমেরিকা থেকে অস্ত্রপাতি এনে তারপরে আক্রমণ করা, স্বাভাবিকভাবে যেগুলো আনছিল এগুলোতে গেছে ফুরায়, এগুলো রিলোড করা লাগবে না, নতুন করে আবার জমা করা লাগবে না। তো ডোনাল্ড ট্রাম্প এখানে একটা দুর্ধর্ষ গেম খেলালো যে অল আউট অ্যাটাক করে ইরানকে পুরা একেবারে প্রস্তর যুগে ফেরত পাঠানো হবে, যেখান থেকে তারা আর কোনো দিন ফিরবে না, এই ধরনের একটা ভয়ঙ্কর হুমকি দিল। এবং এই হুমকিতে সম্ভবত ইরান, আমার ধারণা, তারা ধরে নিয়েছে যে আমেরিকা বা ইসরায়েল সম্ভবত
নিউক্লিয়ার মানে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপন হয়তো অ্যাপ্লাই করবে। অর্থাৎ এটা কিন্তু হিরোশিমার মতো অত বড় আকারের না, ছোটোখাটো আকারের ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপনও কিন্তু আছে। এ ধরনের ছোটোখাটো আকারের নিউক্লিয়ার ওয়েপন ইউজ করে আসলেই হয়তো ঘটনা ঘটাতে পারে, এই ভয়টা কিন্তু তারা পাইছিল। এবং যে কারণে সামহাও তারা ভয় পেয়েই বস্তুত এই যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্তে তারা কিন্তু রাজি হয়েছে। এখানে বলা হচ্ছে যে 10টা শর্ত দিছিল ওই যে ইরানের ওই 10টা শর্ত এটা নাকি মেনে নিয়ে আমেরিকা মেনে নিয়ে নাকি যুদ্ধবিরতিতে করছে। জি না, আসলে এটা ন্যারেটিভে ভুল আছে। শর্ত মানে নাই, মানে আমেরিকা যেটা বলছে যে ওই শর্তগুলো ভিত্তি হতে পারে আলোচনার, যুদ্ধবিরতির, এটা ঠিক কথা। ওখানে যে শর্তগুলো দেওয়া আছে, যে প্রথমত যে কেউ কারো উপরে আক্রমণ করবে না, তারপরে যার মানে যে ফ্যাসিলিটিগুলো আছে এগুলো বহাল রাখবে, একটা অনাক্রমণ চুক্তি হবে, তারপরে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, ইরানের যে অ্যাসেট বা সম্পদ পৃথিবীর বিভিন্ন দেশে আছে সেগুলোকে ছাড় দিতে হবে, এরকম। তো এগুলো তো ন্যায্য দাবি, তাই না? এগুলো ন্যায্য দাবি না। একটা রাষ্ট্র যুদ্ধ বন্ধ করবে, তো তার সহায় সম্পদ যেগুলো পৃথিবীর বিভিন্ন দেশে আছে, খোদ আমেরিকাতেই তো বিলিয়ন বিলিয়ন ডলার আছে, তাই না? তো এগুলো আটকে দিয়েছে না, তো এগুলো তো ছাড় চাইবি। আর বলছে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। আসল কথা হলো যে এখানে আমেরিকা বা আমেরিকারও কিন্তু একটা যুদ্ধবিরতি দরকার ছিল, কারণ ওই যে তাদের রিলোড করতে হবে অস্ত্রপাতি, অর্থাৎ একটু সময় তো পাইতেই হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে এখন যুদ্ধটা মনে হয় থেমে যাবে। ইভেনচুয়ালি এই ইরানের যে IRGC নেতাটা যেগুলো আছে, তারা উপলব্ধি করছে যে তাদের গোয়ার্তুমির কারণে তাদের দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। এখানে আমেরিকা বা ইসরায়েল ছাড় দিবে না। তারা যেমন গোয়ার্তুমি করছে, ফাইনালি আমেরিকা ইসরায়েল তারাও গোয়ার্তুমি করছে। এখানে বুঝতে হবে যে ইরান এবং ইসরায়েল এখানে অস্তিত্বের জন্য যুদ্ধ করছে, আর ইরান যুদ্ধ করছে ধর্মীয় ডগম্যাটিক আদর্শের জন্য। এখানে যদি কেউ বলে যে ইরান আসলে তাদের দেশকে ভালোবাসে তাই যুদ্ধ করছে, এগুলো ফালতু কথা। ইরান যদি তার দেশকে ভালোই বাসতো, তাহলে অ্যাট দ্য ফার্স্ট প্লেস তারা কখনো ওই প্রক্সি বাহিনী গঠন করে, ওই যে হেজবুল্লাহ, হুতি, হামাস এগুলো গঠন করে ইসরায়েলকে কখনোই উত্ত্যক্ত করতো না, এবং তাদের রাষ্ট্রীয় পলিসিতে কখনো ইসরায়েলকে ধ্বংস করে দিবে এই ধরনের পলিসি তারা গ্রহণ করতো না। দ্যাটস ওয়াই they don't love their country, they don't love their own people, they love their Islamic ideology, and they want to establish an Islamic empire, at least in the Middle East, and that's their primary target. And that's why they patronize Hamas, Houthi, Hezbollah. কারণ তারা জানে যে মধ্যপ্রাচ্যে তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী হলো এই ইসরায়েল, আর ইসরায়েলও জানে তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী হলো এই ইরান, যারা নাকি তাদের ডগম্যাটিক আইডিওলজি, তারপর ফ্যানাটিক আইডিওলজির দ্বারা প্রভাবিত। তো যাই হোক, আসল কথা হচ্ছে এখন যুদ্ধ তো আমরা চাই না, তাই না? এখন আলাপ আলোচনা হবে, 10 দফা যে দাবি এই যে ইরান দিয়েছে কাটছাট হবে। তবে অবশ্যই তাদের নিউক্লিয়ার উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে, অর্থাৎ পারমাণবিক বোমা বানাতে পারবে, এইটা হবে না, কোনো দিনও হবে না। এই কন্ডিশন তো অবশ্যই থাকবে। তারপরে তারা যে মিসাইল যে ফ্যাসিলিটি যেগুলো আছে, হয়তো মাঝারি পাল্লার মিসাইল তৈরি করার একটা অনুমতি থাকবে, বাট ব্যালিস্টিক মিসাইল তৈরি করার কোনো থাকবে না, অনুমতি থাকবে না। এবং এখানে আন্তর্জাতিক পর্যবেক্ষক দল এখানে অলওয়েজ মোতায়েন থাকবে যে কী করছে না করছে এগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য। এই 2টা শর্ত তো অবশ্যই তাকে পূরণ করতে হবে। আর হরমুজ প্রণালী এইটা তো তার নিজের জন্যই খুলে দিতে হবে, তাই না? আর যদি না খোলে তাহলে গোটা পৃথিবী ইরানের বিপক্ষে চলে যাবে না? অন্তত এই 2টা পূরণ তাকে করতেই হবে। আর থার্ড যে ইসেনশিয়াল একটা পয়েন্ট, ওই যে প্রক্সি বাহিনী পোষে না, হুতি, হামাস, হেজবুল্লাহ,
এদের ফান্ডিং এবং প্যাট্রোনাইজ এগুলো বন্ধ করতেই হবে। যদি করে তাহলে ইরানের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল। ইরানের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল। ইরানের মানুষ আমি দেখছি, এই যে কানাডাতে আমি দেখছি যে ইরানের মানুষগুলো অনেক মিশুক, ফ্রেন্ডলি, এবং তাদের রেস্টুরেন্টে মাঝে মাঝে খাইও খুব ভালো, মানে তারা ডিশ সার্ভ করে। এ লোকগুলো আসলে ভালো, কিন্তু ওই যে 1450 বছর আগে তাদের যে গৌরবান্বিত যে পার্সিয়ান সিভিলাইজেশনের ধ্বংস হয়ে গেল ইসলাম প্রবেশ করার পর, এরপরে তারা কিন্তু পথ হারায় ফেলল। এরপর আর বলা যাবে না যে ইরান তাদের নিজস্ব গৌরব আছে, অহংকার আছে, হ্যান আছে, ত্যান আছে। জি, ইসলাম যেখানে ঢোকে সেখানে তার যত সভ্যতা, কালচার সব ধ্বংস হয়ে যায়। এটা বুঝতে হবে। ইসলাম ইজ নট এ রিলিজিয়ন, it's a political and a cultural ideology in disguise of religion, and very aggressive dogmatic ideology, and that's why it erases all other culture, all other religious beliefs where it enters. এটাই এই যে বাংলাদেশ, তাই না? সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ, তাই না? একসময় মানুষ গান গাইতো, ভাটিয়ালি সুরে নৌকা চালাইতো, গান গাইতে গাইতে যাইতো, বাঁশি বাজাইতো। এগুলো নিয়ে কত কবিতা, মানুষ কত আনন্দে সুখে ছিল, তাই না? ইসলাম প্রবেশ করছে, দেখেন মানুষগুলো আস্তে আস্তে রুক্ষ সূক্ষ্ম হচ্ছে, তাই না? এখন বাংলাদেশে কিছু কিছু জায়গায় বলা হয় যে গান বাজনা করলে তার বিয়ে শাদী দেওয়া যাবে না, কবরে জায়গা হবে না। আচ্ছা বলেন তো, এই যে কোনো জায়গার মানুষের কালচারটা গড়ে ওঠে কিন্তু সেই জায়গার ভৌগোলিক পরিবেশে, ভৌগোলিক এবং যে প্রাকৃতিক পরিবেশ তার ভিত্তিতে। এই যে মনে করেন যে এই ইসলাম জন্মগ্রহণ করেছিল কোথায়? আরবের ভূমিতে। এখানে মারামারি, কাটাকাটি, যে জিহাদের নামে যে বিধিবিধানগুলো ইসলামে আছে, এগুলো কেন আছে জানেন? কারণ আরব দেশের মানুষ এমনিতেই প্রকৃতিগতভাবে রুক্ষ সূক্ষ্ম, নিষ্ঠুর, কঠিন, কঠোর। কারণ প্রকৃতি তাদেরকে ওইভাবেই তৈরি করছে, এবং যদি ওইভাবে তৈরি না হতো তাহলে তারা ওখানে বাঁচতেই পারতো না, টিকতেই পারতো না। দ্যাটস ওয়াই তারা যখন কোনো রিলিজিয়ন তৈরি করবে তাহলে তার মধ্যে কিন্তু এই নিষ্ঠুরতার এই উপাদানগুলো থাকবে। হয়রাজ আপনারা যদি ভারতীয়, বিশেষ করে বাংলাদেশে এই পীর প্রথা বলেন, তারপরে মারেফতি প্রথা বলেন, আধ্যাত্মিক যে বিষয় আশয় আছে, এগুলো কেন বাংলাদেশে এত ডেভেলপ করছিল? কারণ বাংলাদেশের ভূপ্রকৃতি সেরকম। এখন ইসলাম এখানে ঢোকার পর বদহজম হচ্ছে। বাংলাদেশের মানুষ এগুলো গিলে হজমও করতে পারছে না, আবার উগরে ফেলেও দিতে পারছে না। মানে বাংলাদেশের মানুষ আসলে খুব ভালনারেবল টু ইসলাম। জানি না তারা কীভাবে এ থেকে মুক্তি পাবে। তবে বর্তমানে যে অবস্থা আমরা দেখি তাতে বাংলাদেশের কপালে কিন্তু বহুত খারাপ আছে। খামোখা প্রতিবেশীর সাথে পায়ে পাড়া দিয়ে গণ্ডগোল গ্যাঞ্জাম করে, তাই না? পৃথিবীতে এত মূর্খ জাতি আপনারা দেখছেন কোথাও? খামোখা কেউ প্রতিবেশীর সাথে গণ্ডগোল গ্যাঞ্জাম পাকায়, আবার বিপদে পড়ে সেই প্রতিবেশীর পায়ের কাছে গিয়ে লুটায় পড়ে। অর্থাৎ আত্মসম্মান বোধ কোনো কিছু নাই। আমি কেন এই কথাগুলো বললাম? যেহেতু ইসলামিক ডগম্যাটিক ধারা তাদেরকে তাকিয়াবাজিও শিখায়, তাই না? তো যাই হোক, এখন ইরান যদি তাদের শুভবুদ্ধির উদয় হয়, এখন যারা নাকি প্রচণ্ড রকম ফ্যানাটিক ছিল যে নেতাগুলা, সেগুলো তো আস্তে আস্তে দুনিয়া থেকে সবাই প্রায় বিদায় নিয়ে গেছে, তাই না? মুশকিলটা হচ্ছে পরবর্তী জেনারেশনের যে লোকগুলো আছে এরা আরও ফ্যানাটিক। কারণ এরা তো সম্পূর্ণ এই ইসলামিক রেজিমের মধ্যেই তাদের জন্ম বেড়ে ওঠা। মনে করার কোনো কারণ নাই। ওই জানুয়ারি মাসে যখন আন্দোলন হচ্ছিল, ওরা সবাই নাস্তিক অথবা ধর্মনিরপেক্ষ বা উদার। আসলে তা না। আসলে মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছিল না। আর যখন মৌলিক চাহিদা পূরণ হয় না, তখন সেখানে ইসলামী শাসন থাকুক আর যাই থাকুক, মানুষ তো আসলে বিদ্রোহী হয়ে ওঠে, তাই না? দেখা যাবে ওই যেটা আমরা দেখি যে বাংলাদেশে ইসলামিক আদর্শ দিয়ে বাংলাদেশটাকে তারা ভাগাড়ে পরিণত করে আমেরিকা, কানাডা আসে। তো এখানে ভালো পরিবেশে আসলো, তাই না? গণতান্ত্রিক পরিবেশে আসলো, উদার পরিবেশে আসলো। তা আশা করা হয় কি তারা গণতান্ত্রিকভাবে উদার হবে, কিন্তু বাস্তবিকতাই হয়। আমি তো দেখি যে বাস্তবে আরও বেশি কট্টর হয়, আরও বেশি মৌলবাদী হয়। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।